আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীর একটা স্বতন্ত্র দেশ। ট্যুরিজমকে আমি এত স্ট্রেস কেন দিই? কারণ ট্যুরিজম এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে। জম্মু কাশ্মীরে একটা ইন্ডাস্ট্রি আছে, শিল্প আছে, পিওজেকেতে কিচ্ছু নেই। স্কুলসের অবস্থা শোচনীয়, কলেজের অবস্থা শোচনীয়, প্রাইমারি মেডিকেল সেন্টার কিচ্ছু নেই। জম্মু কাশ্মীরে কোনোদিনও গরিব সেমনি ভাবে কেউ ছিল না। এখন ৮০ বছর হয়ে গেল, প্রথমবার এরা বলছে আমরা পাকিস্তানি নই। জম্মু কাশ্মীরে পিওজেকেতে টেররিস্ট ক্যাম্প আছে, বেশিরভাগ টেররিস্ট পিওজেকের নয়। টেররিজম আমি বলবো 2002 অবধি কন্ট্রোলে চলে এসেছিল। এত বছর পরে এই একটা টেররিস্ট কাণ্ড হলো। ওই জায়গাটা যেখানে টেররিজম হয়েছিল ওইখানে মিলিটারি ফোর্সেসরা স্যানিটাইজ করেনি। ইন্টেলিজেন্স নেটওয়ার্ক গভর্নমেন্টের একদম পারফেক্টলি কাজ করছে। দ্য এন্টায়ার ভ্যালি অফ কাশ্মীর যেটাকে আমরা বলি, ওটা এখনো ভারতের কন্ট্রোলে। পাকিস্তানি স্টেট কতটা নিষ্ঠুর হতে পারে সেটা লোকেরা বাংলাদেশে নরসংহার দেখেও লোকেরা বুঝতে পারে না কতটা নিষ্ঠুর হতে পারে। গিলগিট বালতিস্তান বলুন, পিওজেকে বলুন, বালুচিস্তান বলুন, এটা শুধু এক্সপ্লয়েট করে, এই জায়গা লোকেদের কিচ্ছু দেয় না। অ্যাকসেপ্টেড টেমপ্লেট কি পাকিস্তান যা ইচ্ছে তাই করতে পারে, আর কেউ কিছু করতে পারে না। জম্মু কাশ্মীর ছাড়া পাকিস্তান আর চায়নার কোনো লিঙ্কই নেই। চাইনিজ ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট মানে চাইনিজ লেবার। এই মুহূর্তে চাইনিজ ইকোনমি একটা স্লো ডাউন চলছে। চায়নায় এমপ্লয়মেন্ট অপরচুনিটিজে একটা প্রবলেম আছে। জিওপালস টিভি পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটু কথা বলবো জম্মু কাশ্মীর নিয়ে। পাক অধিকৃত কাশ্মীর, সেখানকার বিক্ষোভ, সেখানকার নাগরিকদের বিক্ষোভ, সেখানে পাক সেনাদের হামলা, এই বিভিন্ন জিনিস, এই বিভিন্ন ঘটনা আমরা খবরের শিরোনামে দেখতে পাচ্ছি। কিন্তু তার উল্টো দিকে যে জম্মু কাশ্মীর রয়েছে, সেখানকার সাধারণ মানুষ কেমন আছেন, আজকে সেটা নিয়ে আলোচনা করব। আমাদের আজকে স্টুডিওতে যিনি অতিথি, তিনি জম্মু ইউনিভার্সিটির অধ্যাপক দীপঙ্কর সেনগুপ্ত। দীপঙ্কর দা, নমস্কার। নমস্কার, ধন্যবাদ আমাকে ডাকার জন্য এই পডকাস্টে। যেটা আমি বললাম যে অ্যাকচুয়ালি পিওকে নিয়ে তো অনেক বেশি কথা হয়, কিন্তু ধরুন তুলনামূলক অনেক কম কথা হয় জম্মু কাশ্মীর নিয়ে। আপনি প্রায় 20 বছর আছেন ওখানে, অধ্যাপনা করছেন, 20 বছরের বেশি রয়েছেন, অধ্যাপনা করছেন। এবং আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে তাহলে তো আপনি এই 20 বছরে অনেক কিছুর সাক্ষী। আমি যদি একটু 370 ধারাই বলি, বিলোপের আগে কি সিচুয়েশন ছিল আর এখনকার পরিস্থিতি কেমন? দেখুন, 370 এখনও আছে, কিন্তু 370-এর এখন ওয়ার্ডিংটা চেঞ্জ হয়ে গেছে। 370 এখন বলে কি ভারতের যে সংবিধান, সব প্রাবধান জম্মু কাশ্মীরে এখন লাগু হবে। আগে সেটা যা ছিল না। এখন 370-এর এই চেঞ্জ আমাদের কেন করতে হলো, এটা অনেক কারণ আছে। প্রধানত আমি শুধু ইকোনমিক কারণে যাচ্ছি, অর্থনৈতিক কারণে যাচ্ছি। কারণ ওইখানে এমন একটা সিচুয়েশন এসে গেছিলো, এমন একটা স্থিতি এসে গেছিলো যেখানে লোকাল পলিটিশিয়ানরা, বিশেষ করে যারা শ্রীনগর সেন্ট্রিক, তারা জম্মু কাশ্মীরটাকে হোস্টেজ করে ইকোনমিক পলিসিটা এমপ্লয়মেন্ট জেনারেশন কিংবা ইনকাম জেনারেশন থেকে ওরা বেসিক্যালি কী করে সেন্টার থেকে ব্ল্যাকমেলের টাকা টানতে চায়, কী করে সেটা লুট হতে পারে, সেখানে চলে এসেছিল। একটা জিনিস আপনাকে বলি, জম্মু কাশ্মীরে যদি আপনি 370-এর এই 2019-এর আগে 17-18 আপনি ফিগারগুলো দেখেন, তাহলে পুরো রাজ্য যা আয় করে তার 57% গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ছিল। তার মানে আপনার প্রাইভেট সেক্টরটাকে ওরা এত কমজোর করে দিয়েছিল, এত উইক করে দিয়েছিল যে এই পর্যায়ে দাঁড়িয়েছিল। সেই বছরে যদি হিমাচল দেখেন, তাহলে হিমাচলের জন্য এই ফিগার হচ্ছে 24%। তার মানে হিমাচলে প্রাইভেট সেক্টর আরও বেশি ডাইনামিক। এখন জম্মু কাশ্মীরের পলিটিশিয়ানরা বলতো আমাদের তো পাহাড়ি এলাকা, এখানে অনেক প্রবলেম আছে। আমি হিমাচল কেন নিলাম? কারণ হিমাচলও পাহাড়ি এলাকা। দুটো পরস্পর রাজ্য, দুটোই পাহাড়ি। হিমাচল বাই দ্য ওয়ে আরও বেশি পাহাড়ি জম্মু কাশ্মীর থেকে। হিমাচলে যে অতটা গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স পায় না, জম্মু কাশ্মীর তো প্রচুর পেতো, আর আজও প্রচুর পায়। ওরা প্রাইভেট সেক্টরকে এত কাঁচা করে রেখেছিল যে 57% অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ছিল, জিএসডিপি যেটা ছিল সেটা ছিল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। হিমাচলে এত কম কি করে হলো? ইট ওয়াজ বিকজ অফ ব্যাড গভর্নেন্স। আর অনেক কারণ ছিল, রাজনৈতিকও কারণ ছিল।
অর্থনৈতিক কারণ ছিল। তাই বলে সরকার ভাবলো যতক্ষণ আমরা একটা ব্রাঞ্চ অ্যান্ড রুট ট্রান্সফরমেশন না করি ততক্ষণ জম্মু কাশ্মীর এমনি করে চলতেই থাকবে। তাই বলে 2019 5-6 অগস্টে কিছু ঐতিহাসিক আমরা নিলাম যাতে ভারতের সংবিধানে যা লাগু হয় জম্মু কাশ্মীরে লাগু হয়ে গেল। ওতে কি হয়েছে, জম্মু কাশ্মীর আগে পঞ্চায়েত ছিল কিন্তু নাকে বরাবর, এখন 73rd অ্যামেন্ডমেন্ট 74th অ্যামেন্ডমেন্ট জম্মু কাশ্মীরে লাগু হয়ে গেছে। রাইট টু ইনফরমেশন একটা ছিল কিন্তু সেটা কোনো কাজের ছিল না। যত সব কেন্দ্রীয় আইন বিশেষ করে 92-এর পরে যেটা লাগু হয়েছে সেগুলো এখন প্রথমবার জম্মু কাশ্মীরে লাগু হয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেটিভলিও কী করে ইকোনমিক্যালি জায়গাটাকে ডাইনামিক করা যায় তাতেও অনেক কিছু করা হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার জম্মু কাশ্মীরে যদি আপনি কাগজে খরচা দেখেন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে ইনফ্রাস্ট্রাকচার উপরে কত খরচা হয়, তাহলে 3 দশক ধরে আপনি দেখবেন আমরা হিমাচলের কয়েক গুণ বেশি খরচা করছি। কিন্তু যদি রাস্তায় আপনি যান আপনি দেখবেন আমাদের রোড নেটওয়ার্ক হিমাচলের সঙ্গে তুলনাই করা যেত না। টাকাটা গেল কোথায়? আমরা এত সরকার থেকে, কেন্দ্রীয় সরকার থেকে এত অ্যাসিস্ট্যান্স পাচ্ছে, গরিব রাজ্য সেগুলো পাচ্ছে না। এত খরচা হচ্ছে, রাস্তা নেই, গেল কোথায়? হিমাচলে 4 গুণ রাস্তা, আপনি যদি পার এরিয়া দেখেন 4 গুণ রাস্তা। কি করে হলো? আমি একটা উদাহরণ দিচ্ছি। কার সেলস দেখেন, পারচেস অফ ভেহিকলস, জম্মু কাশ্মীর যার পার ক্যাপিটা ইনকাম হিমাচল থেকে কম ছিল, জিএসডিপি তখন হিমাচল থেকে কম ছিল, পার ক্যাপিটা যদি আপনি সেলস অফ কার্স দেখেন হিমাচলের প্রায় ডবল। মানে এইটা লুট করা হতো, লুট করে এইসব কেনা হতো। তাই বলে সরকার 2019 সালে একটা বড় একটা নির্ণয় নেয় আর কনস্টিটিউশনালি অনেক কিছু চেঞ্জ করে দেয়। ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট রুলে আসার পরে সরকার সাহায্য তো করে গেছে, কিন্তু প্রথমবার এই যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা হচ্ছিল সেটা অ্যাকচুয়াল ইনফ্রাস্ট্রাকচারে দেখা গেছে। আর গভর্নর্স রুলের লাস্ট, প্রেসিডেন্টস রুল, গভর্নর্স রুল তো বলবো না, প্রেসিডেন্টস রুলের লাস্ট বছরে রোড অ্যাডিশন পার ডে, হাইওয়ে অ্যাডিশন পার ডে 21 কিলোমিটার্স পার ডে হয়ে গেছিল। আজকে যে গ্যাপ হিমাচলের সঙ্গে যেটা আছে এখনও আছে, কিন্তু আগে যতটা ড্রামাটিক ছিল অতটা নেই। সাধারণ মানুষের ওখানে দৈনন্দিন জীবন কতটা বদলে গেছে? দেখুন, অনেকটা বদলেছে, কারণ এখন যদি আমাকে এখান থেকে সেনাকুঞ্জে যেতে হয় রাস্তাগুলো অনেক ভালো হয়ে গেছে, এটা সবাই দেখছে। আরেকটা বড় ব্যাপার, এটা আমি বলছি, এটা অনেক আগে হয়েছে, যেহেতু ওরা একটা কনস্টিটিউশনাল সেট আপে ছিল। ওই সরকার 1950 সালে 52 সালে ওনারা ল্যান্ড রিফর্মস করেছে। ল্যান্ড রিফর্মস করতে হয়েছে কি, জম্মু কাশ্মীরে কোনো দিনও অনেক দিন ধরে গরিব সেমনিভাবে কেউ ছিল না, কারণ ল্যান্ড ডিস্ট্রিবিউশনটা হয়ে গেছিল, যেটা পাক অধিকৃত জম্মু কাশ্মীরে হয়নি, এখানে হয়ে গেছিল। তারপরে সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স যখন পেতে শুরু করলো, যাদের কিছু জমি ছিল, যাদের যখন আয় আসতে শুরু করলো তখন অবস্থাটা অনেকটা বেড়ে গেল। কিন্তু প্রাইভেট সেক্টর যেটা দরকার, কারণ আপনি সরকার সবাইকে চাকরি দিতে পারে না, সেখানে প্রাইভেট সেক্টরের কর্মসংস্থানের তো ব্যবস্থা করতেই পারে। এবং ধরুন একটা মানে রাজ্য বলুন, দেশ বলুন, শুধুমাত্র গভর্নমেন্টের উপরে চলে না। আমাকে তো মানে ধরুন মানে প্রাইভেট সেক্টর তো তৈরি করতেই হবে, আমাকে তো করতেই হবে, নাহলে কর্মসংস্থান কিভাবে হয়? একদমই, উৎপাদন তো প্রাইভেট সেক্টরে হয়। সেই জিনিসটা প্রথমে তো 1990 অবধি আমাদের একটা লাইসেন্স পারমিট রাজ মেন্টালিটি ছিল সরকারের, সেটা যেতে যেতে তো অনেক সময় লেগে গেল। কিন্তু 90 থেকে ওই মিলিটেন্সি শুরু হয়। তাই বলে প্রাইভেট সেক্টর জম্মু কাশ্মীরে যতটা ডাইনামিক হতে পারতো, যত করতে পারতো সেটা করেনি। আর তারপরে কি হতো, রাজনৈতিক লোকেরা ফ্রম টাইম টু টাইম ডিস্টারবেন্স শুরু করতো। হ্যাঁ, মানে ধরুন একটা জায়গায় যদি আমার নিরাপত্তা ঠিক না থাকে তাহলে আমি কি করে ইনভেস্টমেন্ট করবো? একজন ব্যবসায়ী কেন ইনভেস্টমেন্ট করবে? আমি আপনাকে দুটো কথা বলছি। একটা হচ্ছে টেরোরিজম। টেরোরিজম আমি বলবো 2002 অবধি কন্ট্রোলে চলে এসেছিল, কিন্তু ফ্রম টাইম টু টাইম ওইখানে রাজনীতিকরা বেসিক্যালি ডিস্টারবেন্সেস করাতো। ডিস্টারবেন্স যদি হয় যে 3 মাস 4 মাস বন্ধ চলছে, তাহলে প্রাইভেট সেক্টর আসবে না। আর ওরা ইচ্ছে করে করাতো প্রাইভেট সেক্টর যাতে না আসে আর আমি ব্ল্যাকমেল করতে পারি সেন্ট্রাল গভর্নমেন্টকে। সেই জিনিসটা 2019-এ বন্ধ হয়ে গেল। নিরাপত্তা নিয়ে যখন কথা বললাম, এখন নিরাপত্তা ব্যবস্থা কেমন? এখন তো অন দ্য গ্রাউন্ড নিরাপত্তার মানে কোনো
এই নেই, মানে ইস্যুই নেই ওটা। ওকে। দেখুন মাঝে মাঝে 2-3 বার টেররিজম ঘটনা হয়েছে, কিন্তু অন দ্য স্পট ডিস্টারবেন্সেস, যেটা মাস ডিস্টারবেন্সেস 2019-এর পরে একটা ইনস্ট্যান্সও কেউ দেখবে না, কারণ ল অ্যান্ড অর্ডারটা কেন্দ্রের হাতে, ওটা লেফটেন্যান্ট গভর্নরের হাতে। তাই বলে দেখুন পুলিশ সবসময় জানে কে কী করতে চলেছে। ওই আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক গ্রিডওয়ার্কটা একদম সদৃঢ়। কেউ যদি কিছু করতে চায় পুলিশ আগেই জেনে যায়, আর ওরা অ্যান্টিসিপেটরি নিয়ে নেয়। তাই বলে মাস ডিস্টারবেন্সেস হয় না। টেররিজমও যখন হয়, আফটার সাম টাইম লোকে ইন্টেলিজেন্স জেনে যায় কি কারা করেছে, কে করিয়েছে, কোথায় আছে, আর ওরা নিউট্রালাইজ হয়ে যায়। পেহেলগাম কি আপনার মনে হয় যে এটা ইন্টেলিজেন্স ফেলিয়ার? দেখুন ব্যাপারটা হচ্ছে, এত বছর যখন কোনো টেররিজম ইনসিডেন্ট হয়নি, কারণ আপনি ইন্টেলিজেন্স আর আর্মি নিয়ে সব আর জম্মু কাশ্মীর পুলিশ ফোর্স নিয়ে নিউট্রালাইজ করে ফেলেছেন, তখন অবভিয়াস পাকিস্তানিরা চেষ্টা করবে নতুন চ্যানেলস খুলতে। টেররিজমের ব্যাপারটা জানেন, দ্য টেররিস্ট হ্যাজ টু বি সাকসেসফুল অনলি ওয়ান্স, দ্য সিকিউরিটি ফোর্সেস হ্যাভ টু বি সাকসেসফুল অল দ্য টাইম। কিন্তু এত বছর পরে এই একটা টেররিস্ট কাণ্ড হলো, হ্যাঁ হলো, আর ওটা কেন হলো? কারণ কিছু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর্স ওইখানে ট্যুরিস্ট অথরিটিসরা ফলো করেনি। ওই জায়গাটা যেখানে টেরোরিজম হয়েছিল ওইখানে মিলিটারি ফোর্সেসরা স্যানিটাইজ করেনি। ওরা স্যানিটাইজ করার কথা ছিল, কিন্তু তখন না, 1-2 দিন পরে, ট্যুরিজমের জন্য 2 দিন আগে থেকেই ধরুন আগে থেকে আপনার লোক ওখানে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছে। দিয়েছিল। হ্যাঁ, এখন ওদেরও নেটওয়ার্ক আছে, ওরা যেই জেনেছে এটা হয়েছে তখন ওরা অপারেশনটা করে দিয়েছে, ওই কাণ্ডটা করে দিয়েছে। তার কারণ ধরুন যারা ওখানে গিয়েছিলেন, মানে যারা মারা গেছেন, আমাদের তো পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন ছিলেন, হ্যাঁ। তার মধ্যে 2টো পরিবারের সাথে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে এবং আমি তাদের ইন্টারভিউ করেছি। তারা কিন্তু ওই একই কথা বলেছিলেন যে যখন তারা ওই ভ্যালিতে ঢুকছেন তখন কিন্তু তারা কোনো ওই পার্টিকুলার ওই জায়গাটাতে তখন কিন্তু ওরা মিলিটারি দেখতে পায়নি আর কি। কারণ আছে, যা করা হয় ওটা একটা স্ট্র্যাটেজির অনুমতি করা হয়, স্ট্র্যাটেজি ফলো করা হয়। ওরা জানে কোন এরিয়াটা কখন নিউট্রালাইজ করতে হবে কিংবা স্যানিটাইজ করতে হবে। ওই জায়গাটা খোলাই উচিত ছিল না, কিন্তু ওই রাশ অফ ট্যুরিস্ট এত হচ্ছে এখন জম্মু কাশ্মীরে, ট্যুরিস্ট অ্যারাইভালস দেখলে মানুষ পাগল হয়ে যাবে। এত ট্যুরিস্ট জম্মু কাশ্মীরে এখনও আসেনি, আর সেই বছরও অনেক ট্যুরিস্ট চলে এসেছিল। তারা বলছে নতুন জায়গা দেখো, নতুন জায়গা দেখাও, তখন কিছু ট্যুরিস্ট অপারেটর ভুল করে যেখানে যাওয়া উচিত ছিল না সেই জায়গায় নিয়ে চলে গেছে। সেখানেই হয়েছে কাণ্ডটা। যদি সময় মতন, মানে যেই নির্ধারিত সময় ডেট, তারপরে যদি নিয়ে যেত কিচ্ছু হতো না, কারণ ওই জায়গাটা আর্মি স্যানিটাইজ করে দিত। ওই জায়গায় আর্মি ছিল না, কারণ কোনো প্ল্যান ছিল না জায়গাটা স্যানিটাইজ করতে, তাই বলে এই অ্যাক্সিডেন্টটা, এই ইনসিডেন্টটা হয়ে গেছে। এইখানে যখন সিকিউরিটির ব্যাপার, তখন ট্যুরিস্ট অথরিটিসদেরও আর ট্যুরিস্ট অপারেটার্স, সবচেয়ে বেশি ট্যুর অপারেটার্সদের, ওদের এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওরটা ফলো করা উচিত। ট্যুরিস্টদেরও এটা ফলো করা উচিত, জিজ্ঞেস করা উচিত তো স্যানিটাইজ হয়েছে কি হয়নি। যদি স্যানিটাইজ হয়ে গিয়ে থাকে তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না ওইখানে কোনো একটা একটা টেরোরিজমের কাণ্ড হওয়া। কারণ ইন্টেলিজেন্স নেটওয়ার্ক গভর্নমেন্টের একদম পারফেক্টলি কাজ করছে। আপনার হয়তো মনে হয়েছিল মাঝখানে এই ফলওয়ালাদের র্যান্ডাম কিলিং শুরু হয়েছিল, 1-2 সপ্তাহ পরেই ওটা নিউট্রালাইজ হয়ে গেছে, কারণ লোকেরা এই ইন্টেলিজেন্স নেটওয়ার্ক জেনে গেছে কারা করছে, তাদের নিউট্রালাইজ করে দিয়েছে কিংবা অ্যারেস্ট করে নিয়েছে। টেররিস্টরাও জানে, ওরা অপেক্ষা করছে কেউ ভুল করবে। এই ভুলটা সিকিউরিটি ফোর্সেস দিয়ে হয়নি, এটা বেসিক্যালি ট্যুর অপারেটরস দিয়ে ভুলটা হয়েছে। স্থানীয় বাসিন্দা যারা স্থানীয় ব্যবসায়ী, তারা ভুলটা তাদের জন্য ধরুন এই 26 জন মানে একজন সিভিলিয়ান তারা প্রাণ হারিয়েছে আর কি। ধরুন ওই ঘটনার পর কি ওখানকার লোকাল পিপলদের মধ্যে বা ট্যুরিজমের তো একটা বড়, বেশ কিছুদিন একটা বড় ক্ষতিও হয়েছিল, তাই বলে ওরা রেগেও গেছিল, তাই বলে বন্ধ হয়েছে। আর প্রথমবার জম্মু কাশ্মীরে একটা বন্ধ হয়, এত বড় একটা বন্ধ হয় এগেনস্ট প্রোটেস্টিং এগেনস্ট টেরোরিজম, সেটা বড় কথা ছিল। আর বাই দ্য ওয়ে কিছু কনফিডেন্স অফ আপনাদের ট্যুরিস্ট দেখতে হবে। লোকেরা ভাবলো কি সে তারপরে এখন ট্যুরিজম একদম শেষ হয়ে যাবে, কিন্তু আমি তারপরেও গেছিলাম, ট্যুরিস্ট পৌঁছে গেছিলো, পশ্চিমবঙ্গ থেকে ট্যুরিস্ট পৌঁছে গেছিলো। হ্যাঁ, ওই বোকামিটা করছিল না, যেখানে স্যানিটাইজ না সেখানে যাচ্ছিল না। কিন্তু আমি জানি জম্মু কাশ্মীরে, শ্রীনগরে প্রচুর ট্যুরিস্ট তখনও ছিল। তো কনফিডেন্স লেভেল ইন সিকিউরিটি ফোর্সেস, সরকার তখনও বেশ উঁচু ছিল। একটা শক লেগেছিল সাইকোলজিক্যাল,
কিন্তু আমার মনে হয় মনোবল ওরা কিছুতেই ভাঙতে পারেনি। জম্মু কাশ্মীরের অর্থনীতি কোন কোন দিক থেকে এগোচ্ছে, মানে সেটা শুধু কি ট্যুরিজম নাকি আরও অন্য কোনো দিক রয়েছে? দেখুন, আমি ট্যুরিজমের প্রথমে কথা বলবো। ট্যুরিজমকে আমি এত স্ট্রেস কেন দিই? কারণ ট্যুরিজম এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে, ইনকাম তো ক্রিয়েট করে, এমপ্লয়মেন্টও ক্রিয়েট করে। আর এমপ্লয়মেন্ট সব ধরনের এমপ্লয়মেন্ট, স্কিল্ড লেবার, সেমি স্কিল্ড লেবার, আনস্কিল্ড লেবার। তাই বলে ট্যুরিজমকে আমাদের প্রমোট করতেই হবে। আর জম্মু কাশ্মীর আমরা বলি একটা ট্যুরিস্ট স্টেট। আসলে যদি লোকেরা নম্বর দেখে, আপনি যদি তামিলনাড়ুর সঙ্গে কম্পেয়ার করো, তামিলনাড়ু যত ট্যুরিস্ট পায়, তুমি জম্মু কাশ্মীরের জনসংখ্যা দেখেও যদি অতটাই ট্যুরিস্ট তুমি নাও, তাহলে ট্যুরিজম অ্যারাইভেল জম্মু কাশ্মীরে 3-4 গুণ আরও বাড়তে পারে। এখন আপনাকে ক্যারিং ক্যাপাসিটি ক্রিয়েট করতে হবে, তার মানে রাস্তাঘাট বানাতে হবে, সুয়েজ ফ্যাসিলিটিস বানাতে হবে, যেটা হচ্ছে ডিউরিং প্রেসিডেন্টস রুল। প্রচুর ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট হয়েছে। এখন হোটেল ইনফ্রাস্ট্রাকচার এগুলো ক্রিয়েট করতে হবে যাতে আরও ট্যুরিস্ট আসতে পারে। বাই দ্য ওয়ে, এখন ট্যুরিস্ট অ্যারাইভেলস রেকর্ড লেভেলসে। এই রেকর্ড লেভেলও কিন্তু যতটা পোটেনশিয়াল জম্মু কাশ্মীরের, ওটাকে ম্যাচ করতে পারছে না। কারণ দেখুন, লোকেরা আসে মাতা বৈষ্ণোদেবীতে, প্রচুর ট্যুরিস্ট আসে, কিন্তু ওরা 2 দিন থেকে চলে যায়। শ্রীনগরে লোকেরা ঘুরতে আসে, কিন্তু জম্মুতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। ফর এক্সাম্পল, জম্মুতে জায়গা আছে ভদ্রওয়া, যেটা তোমরা নাম শোনোনি। কিশ্তওয়াড় বলে জায়গা আছে, পাঞ্চারি বলে জায়গা আছে। একবার গুগল সার্চ করে যদি এগুলো জায়গা দেখে, পাগল হয়ে যাবে, এত সুন্দর। লোকেরা হিমাচলের সম্বন্ধে জানে, এটা বোঝা উচিত হিমাচলের অন্যদিকেই হচ্ছে জম্মু কাশ্মীরের জম্মু অঞ্চল। হিমাচল যদি সুন্দর হয়, অবভিয়াসলি জম্মুও সুন্দর হবে, কিন্তু এই এরিয়াজে লোকেরা যায় না। যদি আমি বলবো আপনাদের পডকাস্ট দিয়ে, যদি কেউ মাতা বৈষ্ণো দেবী গিয়ে থাকে কিংবা যাচ্ছে, তারা 1-2 দিন ভদ্রওয়া জায়গা কিংবা কিশ্তওয়াড় জায়গায় ঘুরে আসুন, আপনি বুঝতে পারবেন জম্মু কাশ্মীর, জম্মু অঞ্চলও কত সুন্দর। সরকারের প্ল্যান আছে 75 আরও নতুন ট্যুরিস্ট সার্কিট ওরা ক্রিয়েট করতে চায়, যাতে ট্যুরিস্ট অ্যারাইভেলস বাড়ে আর কাশ্মীর থেকে একটু প্রেশারটা কম হয়। এটা যখন হবে, তখন অপরচুনিটিস বাড়বে, ইনকামও বাড়বে। এছাড়া ফর এক্সাম্পল অ্যাগ্রিকালচার, হর্টিকালচার, আপনি তো কাশ্মীরি আপেলের নাম শুনেছেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা লো প্রোডাক্টিভিটি। যদি পার হেক্টর আপনি yield দেখো, তাহলে তুমি দেখবে ফ্রান্স আর ইটালি 8 গুণ বেশি yield দেয়। এখন ফ্রান্স ইটালি ছেড়ে দাও, চায়না যদি দেখো, ওরা 3-4 গুণ yield বেশি দেয়। এই সেক্টরটাকে প্রমোট করতে হবে, কারণ ক্লাইম্যাটিক কন্ডিশনস আর জাস্ট রাইট। এটাও যদি বাড়িয়ে দেয়, জম্মু কাশ্মীরের ইকোনমি একটা মস্ত বড় বুস্ট পাবে। এখন ইন্ডাস্ট্রি জম্মু কাশ্মীরের প্রবলেমটা কি জম্মু কাশ্মীর পাহাড়ি এলাকা, হাই কস্ট ইকোনমি, ওইখানে সব ধরনের ইন্ডাস্ট্রি পুশ করা যায় না। যদি কেউ এখানে ফুড প্রসেসিং করতে চায়, অ্যাপেল প্রসেসিং যেটা নেই জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরের আপেল পাঞ্জাবে গিয়ে প্রসেস হয়, ফ্রুট জুস হয়, জ্যাম হয়, যেটা জম্মুতে করা যেতে পারে। তাহলে ওই ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমরা পুশ করতে পারি, মেডিসিনাল প্লান্টসকে আমরা পুশ করতে পারি, এইসব আমরা করতে পারি। ভারত সরকারের কি এরকম কোনো প্ল্যান আপনার মনে হয় যে এরকম আছে, এই সেক্টরগুলো যেগুলো ধরুন? হ্যাঁ, আছে। আগে ভারত সরকার আর রাজ্য সরকার কি করতো, ওরা বলতো আমরা ব্ল্যাঙ্কেট সাবসিডি দেবো। এখন সাবসিডিটা টার্গেটেড। কিছু কিছু ইন্ডাস্ট্রিজ আছে যাদের সাবসিডি দেওয়া হবে না, যেটাকে রেড ইন্ডাস্ট্রিজ বলে, যারা একটু পলিউট করে। আর কিছু কিছু ইন্ডাস্ট্রিজকে এনকারেজ করা হচ্ছে, কারণ সরকার জানে একবার ওরা যদি আসে, ওরা বুঝতে পারবে যে জম্মু কাশ্মীর ওই ইন্ডাস্ট্রির জন্য, সেক্টরের জন্য একদম পারফেক্ট। পরে সাবসিডিও দিতে হবে না, ওরা চলতে থাকবে। তাই বলে এখন নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি যেটা জম্মু কাশ্মীরে আছে, ভারত সরকার যেটা পুশ করছে, ওটা টার্গেটেড। যেহেতু ওটা টার্গেটেড, আমার মনে হয় ওটা কাজ করবে। লোকেরা ইন্টারেস্ট দেখিয়েছে এখন, আর অনেক লোকেরা ইনভেস্টমেন্ট কমিট করেওছে। এখন দেখা যাক কি এই ইনভেস্টমেন্ট সত্যি আসে কি। জম্মু কাশ্মীর থেকে যদি আমি একটু এপারের গল্প শুনি, মানে পাক অধিকৃত কাশ্মীর, যেহেতু আপনি 20 বছরের বেশি ওখানে ছিলেন, তো আপনি পাক অধিকৃত কাশ্মীর সম্পর্কেও জানেন। ওখানকার মানে সিচুয়েশনটা কি এখন? পাক অধিকৃত কাশ্মীরের যেটা মানে পাক অধিকৃত, হ্যাঁ, পাক অধিকৃত জম্মু কাশ্মীর, ঠিক। কাশ্মীরের কোনো অংশ পাকিস্তানের কাছে নেই। দ্য এন্টায়ার ভ্যালি অফ কাশ্মীর, যেটাকে আমরা বলি, ওটা এখনও ভারতের কন্ট্রোলে। টেকনিক্যালি মুজাফফরাবাদ বলে একটা জায়গা আছে, সেটা কিন্তু কাশ্মীর ভ্যালির অংশ না। সেটা
টেকনিক্যালি পার্ট অফ কাশ্মীর প্রভিন্স, ওটা আছে পাকিস্তানের হাতে, আর জম্মুর একটা বড় অংশ পাকিস্তানের হাতে আছে। এই এলাকায় কেউ কাশ্মীরি বলে না, ওরা পাহাড়ি বলে। পাহাড়ি পাঞ্জাবির উপভাষা। যদি পাঞ্জাবি আপনি জানেন তাহলে ওইখানে গিয়ে আরামসে আপনি কথা বলতে পারেন লোকেদের সঙ্গে। এখন ওটা হচ্ছে জম্মু কাশ্মীরের একটা অংশ, মানে আর্স্টওয়াইল জম্মু কাশ্মীরের একটা অংশ যেটা পাকিস্তানের হাতে আছে। আরেকটা হচ্ছে লাদাখের একটা অংশ যেটা গিলগিত বালতিস্তান, ওটাও পাকিস্তানের কবজায় আছে। ওদের কি অবস্থা? ওদের অবস্থা খুবই খারাপ। জম্মু কাশ্মীরে একটা ইন্ডাস্ট্রি আছে, শিল্প আছে, পিওজেকেতে কিচ্ছু নেই। ইট ইজ আ মানি অর্ডার ইকোনমি। আপনি যদি পাকিস্তানের রেমিটেন্সেস ফিগার্স দেখেন তাহলে ওই রেমিটেন্স ফিগার্সের 10% পিওজেকেতে যায়। পিওজেকের পপুলেশন যদি আপনি দেখেন, ওটা পাকিস্তান পপুলেশনের 0.5%ও নয়। ওইখানে যারা কাজ করতে পারে তারা সবাই ছেড়ে দিয়ে চলে গেছে, হয় গালফে আছে কিংবা ইউনাইটেড কিংডমে আছে। ওইখান থেকে ওরা রেমিটেন্সেস পাঠায়, আর যারা যেতে পারেনি তাদের অবস্থা শোচনীয়। আর তাই বলে আজকে এত রাগ পিওজেকে লোকেদের উপরে। ওদের ওয়াটার রিসোর্সেস এক্সপ্লয়েট করা হয়, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেখানে কিচ্ছু পায় না। এটা পিওজেকের জন্য সত্যি, এটা গিলগিত বালতিস্তানের জন্য সত্যি। আচ্ছা, আমি যদি একটু কম্প্যারিজনে আসি দীপঙ্কর দা, সেটা হচ্ছে যে আপনার এই পিওজেকে আর আমাদের জম্মু কাশ্মীর, এখানে যদি আমি একটু কম্পেয়ার করি যে এখানকার সাধারণ মানুষরা, মানে দুই অঞ্চলের নাগরিক, তাদের কীরকম জীবনযাত্রা, এবং যদি সরকারি অ্যাসিস্ট্যান্স বলুন বা কর্মসংস্থানের দিক থেকে বলুন, শিক্ষা, মেডিকেল, যেগুলো বেসিক নিডস, যদি আমি একটু কম্পেয়ার করি, একটু যদি আমায় বলেন দুই অঞ্চলের কী কী প্রাপ্তি আর কী কী প্রাপ্তি? কম্পেয়ার করাই যায় না, কারণ পিওজেকে কিচ্ছু নেই। আমি কি করে জানি? আমি জানি কারণ আমি পিওজেকে লোকেদের সঙ্গে আমি ইন্টারাক্ট করেছি। প্রথমে তো কোনো ফিগার পাওয়া যায় না, ডেটা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? ওরা দুনিয়াকে বলে বেড়াতো কি আপাতত আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীর একটা স্বতন্ত্র দেশ। যখন প্লেবিসিট রেফারেন্ডাম হবে তখন হয় পাকিস্তানের অংশ হবে না ভারতের অংশ হবে। তো এই ফিকশনটা ওরা বেশ পুশ করত। যেহেতু দেশ আলাদা, পাকিস্তানের কাছে ওদের কোনো ডেটা নেই। এই ডেটা কিন্তু আজাদ জম্মু কাশ্মীর সরকারের কাছেও নেই, কিছু নেই। যেভাবে জম্মু কাশ্মীর ডেটা, ইকোনমিক ডেটাটা এক জায়গায় সংগ্রহ করা হয়, অর্গানাইজ করা হয়, ওদের ওখানে কিচ্ছু করা যায়, কিচ্ছু নেই। স্কুল কলেজ প্র্যাকটিক্যালি নেই। একটা ইউনিভার্সিটি আছে, কিছু কিছু প্রাইভেট সংস্থান, যেসে আগা খান, ওরা গিলগিত বালতিস্তানে একটা ইউনিভার্সিটির মতন কিছু খুলেছে, কিন্তু ওদের কাছে কিচ্ছু নেই। স্কুলসের অবস্থা শোচনীয়, কলেজের অবস্থা শোচনীয়, প্রাইমারি মেডিকেল সেন্টার কিচ্ছু নেই, কিচ্ছু নেই ওদের কাছে। আমি অবস্থা কি বলে দিচ্ছি। মাঝখানে একটা কথা চলে এই ক্রস এলওসি ট্রেডের কথা উঠেছিল। আমরা একটা কনফারেন্স করেছিলাম কাঠমান্ডুতে। সেইখানে ওইখান থেকে যারা ব্যবসায়ী এসেছিল ওরা বলেছিল আমরা এটা চাই, কারণ আমাদের যখন ট্রান্সফরমার ভেঙে পড়ে কিংবা জ্বলে যায়, ওদের ট্রান্সফারের জন্য ওদের রাওয়ালপিন্ডি যেতে হয়। ওখান থেকে অ্যাক্রস দি এলওসি হচ্ছে পুঞ্চ, রাজৌরি, যেখানে ট্রান্সফরমার রিপেয়ার শপস আছে জম্মু কাশ্মীর পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের। ওরা বলল যদি আমরা এটার অ্যাক্সেস পেতাম, ক্রস এলওসি ট্রেড যখন হচ্ছে, যদি আমরা অ্যাক্সেসটা পেতাম তাহলে আমাদের এই সমস্যাগুলো বন্ধ হয়ে যেত। এত শোচনীয় ওদের অবস্থা। ইলেকট্রিসিটি তো অনেকজনকে দেয়নি, আর যাদের দিয়েছে সেখানেও পাওয়ার সাপ্লাই খুবই আনসার্টেন। এসব ভাঙচুর হতেই থাকে, জ্বলে যায়, কিচ্ছু পায় না ওরা। এবং প্রচুর টাকা বোধহয় আপনার বিদ্যুতের বিল বোধহয় অত্যাধিক। হ্যাঁ, এটা পাকিস্তানের সব জায়গায়। যেই রাস্তা, আমি পিওজেকের বাইরে যাচ্ছি, ওরা গ্যাস কোথায় পায়? ওরা গ্যাস পায় বালুচিস্তানে। বালুচিস্তানের লোকেরা কি দেখে? এই যে পাকিস্তান স্টেটটা যতটা এক্সপ্লয়েটেটিভ, গিলগিত বালতিস্তান বলুন, পিওজেকে বলুন, বালুচিস্তান বলুন, এটা শুধু এক্সপ্লয়েট করে। এই জায়গার লোকেদের কিচ্ছু দেয় না। ওদের অবস্থা শোচনীয়, এটা আমরা জানি, কারণ আমরা কথা বলেছি ওদের সঙ্গে। প্রপাগান্ডাতে কত কিছু বলতো ওরা জম্মু কাশ্মীরের ব্যাপারে। যখন ওদের ব্যবসায়ীরা, ওরা প্রথমবার জম্মু কাশ্মীরে আসে, জম্মুতে আসে, রাস্তা করে ওরা যায় শ্রীনগরে,
এয়ারে করে যায় না, রাস্তায় গেছে, থামতে থামতে গেছে। ওরা জম্মু কাশ্মীরে কি আছে দেখে ওরা পাগল হয়ে গেছে। আর কাশ্মীরের অনেক লোকেরা যারা সভরেন্টি অটোনমি নিয়ে কথা বলছে, ওরা পিওজেকেতে গেছে, ওরাও দেখেছে ওখানে কী আছে। আসার পরে এসব বাজে কথা বলা ওরাও বন্ধ করে দিয়েছে। ওদের অবস্থা শোচনীয়, ওদেরকে নিয়ে কিছু বলাই যায় না, ওদের কারণ ওদের কাছে কিছু নেই। এই যে ধরুন জম্মু কাশ্মীরে আমরা পর্যটন একটা বড় মানে ইন্ডাস্ট্রি আর কি বলতে পারবো, সেটা কি আপনার পাক অধিকৃত জম্মু কাশ্মীরেও কি এই কথাটা সত্যি? না, সত্যি নয়। গিলগিট বালতিস্তানে কিছুটা সত্যি, কিন্তু গিলগিট বালতিস্তানে যে ট্যুরিস্ট হোটেলসগুলো আছে ওটা কিন্তু লোকালি ওন্ড নয়। ওকে। এইখানে উইথ রেসপেক্ট টু ল্যান্ড অনেক অ্যাটলিস্ট প্রপার্টি অনেক দিন লোকালদের আমরা প্রোটেক্ট করতাম। এখন অবশ্য সেই নিয়মগুলো উঠে গেছে। গিলগিট বালতিস্তানে ওরা কি করেছে, ওরা বাইরে থেকে পাঞ্জাবি আর পাঠান প্রচুর এখানে এক্সপোর্ট করেছে। যেই জায়গায় বাইরের লোকেরা থাকতোই না, আছে 50% লোক এখন পাঞ্জাবি আর পাঠান। যত সব ট্যুরিস্ট ইনফ্রাস্ট্রাকচার, প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার, লোকালরা ওদের কোনো রোল নেই, সব কিছু পাঞ্জাবিদের হাতে কিংবা পাঠানদের হাতে। তো গিলগিট বালতিস্তানে একটু ট্যুরিজম আসে, আর ওটার বেনিফিট যা পয়সা, যা মুনাফা, ওটা কিন্তু পাঞ্জাবিরা নেয় কিংবা পাঠানেরা নেয়। পিওজেকেতে বিউটি স্পট সেমনি কিছু নেই। কারণ যদি এরিয়া দেখো, ওটা পাহাড়ি বটে, কিন্তু অত বিউটিফুল জায়গা নেই, অত সুন্দর জায়গা নেই। গিলগিট বালতিস্তানে প্রচুর জায়গা আছে। লাদাখে কেউ গিয়ে থাকে, কার্গিলে যদি কেউ গিয়ে থাকে, তাহলে সিমিলার ল্যান্ডস্কেপ খুবই সুন্দর, কিন্তু ওটার লাভ লোকালদের হচ্ছে না। ওটা লাভ সম্পূর্ণ পাঞ্জাবি আর পাঠান ব্যবসায়ীদের কাছে যাচ্ছে কিংবা পাকিস্তানি আর্মি জেনারেলদের কাছে যাচ্ছে। পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে এই যে ওখানকার সাধারণ মানুষের এত মানে নাগরিক পরিষেবা বা বেসিক নিডস নিয়ে তাদের যে আন্দোলন, তাদের যে বিক্ষোভ, এবং সেটাকে দমন করার জন্য পাকিস্তান আর্মি যেভাবে প্রায় ধরুন 30 জনকে মেরে ফেলেছে, তার মধ্যে অন্তঃসত্ত্বা মহিলা রয়েছে, শিশু রয়েছে, তো এইটা ধরুন ওখানকার সাধারণ মানুষ কি তারা মানে দীর্ঘদিন ধরে এই সমস্যার মধ্যে দিয়ে তারা জর্জরিত? দেখুন, এই সমস্যাটা কিন্তু প্রথমবার উঠছে না। ওকে। এত বছর ওই হিন্দু মুসলিম পলিটিক্স খেলে খেলে, হিন্দু ইন্ডিয়া ভার্সেস মুসলিম পাকিস্তান খেলে খেলে, কিছুক্ষণ পরে যখন এই সমস্যাটা হতো না, তখন লোকেরা মেনে যেতে, আচ্ছা ঠিক আছে, কি আমাদের পাকিস্তানকেই সাপোর্ট করতে হবে, কারণ নয়তো আমাদের এই অত্যাচারী হিন্দু সরকার আমাদের উপরে টেক ওভার করবে আর আমরা সবাই মরে যাব। এই প্রপাগান্ডা তো চলতো, এই প্রপাগান্ডা কিন্তু আর চলছে না। না, ওখানকার আপনার মানে ওই জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির যিনি নেতা সর্দার আমান খান, উনি তো নিজে ভারতের কাছে আপনার মানে সাহায্য চেয়েছেন, এখন চেয়েছে। ঠিক। এটা প্রথমবার হচ্ছে। ওকে। কেন হচ্ছে? কারণ এই সব প্রপাগান্ডা আর চলছে না। এখন ও কেয়ারফুল, মানে ও বলছে না যে আমরা অ্যাকসিড করতে যাই ইন্ডিয়াতে, ওরা বলছে বাঁচাও আমাদের, ওরা বলছে আমরা পাকিস্তানের অংশ নয়। ওকে। যদি ও বলতো আমরা ভারতের অংশ, তাহলে ওকে মেরে ফেলতো। এখন ও যা এই মুহূর্তে বলছে সেটা পাকিস্তানিরা না বলতে পারে না, কারণ পাকিস্তানি মানছে ওটা আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীর। যদি ওটা আজাদ জম্মু কাশ্মীর হয়, ওটা পাকিস্তানের অংশ হতে পারে না। যদিও আজাদ জম্মু কাশ্মীরের সংবিধানে এই লেখা আছে কি আমি পাকিস্তানের ইডিওলজির এগেনস্টে আমি কিছু বলতে পারবো না। ওকে। ও কি বলছে, আমরা পাকিস্তানের অংশ নয়। ঠিক। তো ও লিগালি নিজেকে বাঁচিয়ে আছে, কারণ বেশি বললে ওকে মেরে ফেলবে। আর এটা অনেকবার হয়েছে, গিলগিট বালতিস্তানে এটা হয়েই থাকে, বালুচিস্তানে হয়েই থাকে। ওরা পিওজেকেতে এটা অতটা করেনি। না, পাকিস্তান আর্মি বা পাকিস্তানের মানে যারা ধরুন যাকে ডিপ স্টেট বলা হয়, মানে যারা শাসন করেছে, তাদের একটা লজিক হচ্ছে যে মানে মুসলিমরাই একমাত্র পাকিস্তানে থাকবে, কিন্তু যারা আপনার মানে পাক অধিকৃত মানে জম্মু কাশ্মীরে তারা তো সবাই মুসলিম নন। না, তারা সবাই মুসলমান, তারা সবাই মুসলিম, কিন্তু তারা নিজেদেরকে পাকিস্তানি বলতে তারা নারাজ আর কি। দেখুন, যখন পার্টিশন হয়েছিল তখন ওই কমিউনাল ফিলিং এত ছিল, তখন ওরা পাকিস্তানি যেতে চেয়েছিল। ওভার দ্য ইয়ার্স পাকিস্তান নিজেকে কোনোদিনও গভর্ন করতে পারেনি। পাকিস্তানের ট্র্যাজেক্টরিটা কোনোদিনও ডেভেলপমেন্টের দিকে আসেইনি। আর এখন কি হয়েছে, পাকিস্তানে কিছু আরবান এরিয়াস আছে যেগুলো খুব ডেভেলপড, পাকিস্তানের পেরিফেরাল এরিয়াসগুলো আর মেন্ট ফর এক্সপ্লয়টেশন। ওইখান থেকে কতটা শোষণ করা যায়, চুষে নেওয়া যায়, পাকিস্তান ডিপ স্টেট, পাকিস্তান স্টেটের এটাই পলিসি।
মানে যেটা ধরুন একটা সময় পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ থেকে যা একটা সময় পশ্চিম Absolutely, পাকিস্তান করেছে এখন তাই করছে। এখন 80 বছর হয়ে গেল, প্রথমবার এরা বলছে আমরা পাকিস্তানি নই। আর এটা বলাও কিন্তু খুব সাহসী, কারণ আমি দেখতে চাই কত কত আর কদিন বেঁচে থাকে। কারণ পাকিস্তান ডিপ স্টেট লোকেদের মেরে ফেলতে পারে, লোকেদের অত্যাচার করতে পারে, অ্যারেস্ট করতে পারে, কেউ বলে না। আমি যখন কেউ বলে না মানে ওয়ার্ল্ড কমিটি বলে না, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, যারা এখানে কিছু হলেই চিৎকার চেঁচামেচি শুরু করে, ওয়েন ইট কামস টু পাকিস্তান সবাই চুপ থাকে। একটা অ্যাকসেপ্টেড টেমপ্লেট কি পাকিস্তান যা ইচ্ছে তাই করতে পারে, আর কেউ কিছু করতে পারে না। তো ওই টেমপ্লেটটা ওইখানে এখনও কাজ করবে। কিন্তু প্রথমবার এত লোক বেরিয়ে এসছে, প্রথমবার পাবলিকলি বলছে কি আমরা পাকিস্তানের অংশ নয়, ক্লেভারলি বলছে, পাকিস্তানের নিজের পলিসি আর পাকিস্তানের স্ট্যান্ড সাহায্য নিয়ে এইসব কথা বলা হচ্ছে। এটা কেন হয়েছে? কারণ ওই পুরনো মিথ্যে কথাগুলো কিন্তু আর চলছে না। কারণ পিওজেকে লোকেদের আত্মীয় স্বজনরা জম্মু কাশ্মীরে আছেন, অ্যাকচুয়ালি এটা তো বোঝা যায় যে আমার ওপারে কেমন আছে এখানকার মানুষজন আর কি। আগে টেলিফোন কল চলতো না, কিন্তু ইন্টারনেট চলে, আমি হোয়াটসঅ্যাপ কল করি, আমাদের ওর আত্মীয়রা জম্মু কাশ্মীরে কি করছে ওরা দেখছে, কি কি সুবিধা পাচ্ছে ওরা দেখছে, নর্মাল সোসাইটি কিরকম চলে ওরা দেখছে। এর আগে পিওকের ব্যবসায়ীরা দেখে ফেলেছিল। পিওকের ব্যবসায়ীরা পিওকে তো ব্যবসা করে না, ওরা ব্যবসা করে দুবাই, মিডল ইস্ট, ওরা লন্ডনে ব্যবসা করে। ওরা যখন এই ক্রস এলওসি ট্রেডের কথায় কোথাও ওরা যখন জম্মু কাশ্মীরে আসে, ওরা লিগ্যাল ইনফ্রাস্ট্রাকচার সব কিছু দেখে ওরা মাথা ঘুরে গেছিল। ওরা বুঝতেই পারেনি এইখানে লেভেল অফ ডেভেলপমেন্ট, অ্যাটলিস্ট লিগ্যাল ইনফ্রাস্ট্রাকচারটা, লিগ্যাল রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা একটা জায়গায় আছে, একটা প্লেস আছে, ওরা জানতোই না। এখন লোক আস্তে আস্তে লোকেরাও জানছে। আচ্ছা, আমি যদি এবার একটু তুলনাতেই আমি দুই অঞ্চলেরই যদি তুলনাতে যাই, ধরুন রাস্তা, টানেল, রেল, বিমানবন্দর, বিদ্যুৎ, দুটোর মধ্যে মানে মিল আছে কিছু? কোনো মিল নেই। রাস্তা তো প্র্যাকটিক্যালি ওখানে নেই। বিমানবন্দর কোথায়? একটা বিমানবন্দর আমার মনে হয় স্কারদুতে আছে। এখন স্কারদু একটা অল্টিটিউডে, তাই বলে ওখানে প্লেনস নামানো খুবই মুশকিল। ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখানে নেই। কোন ইনফ্রাস্ট্রাকচার আছে? সিপিইসি, ওই চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, যেই রাস্তাটা, ওই রাস্তাটা অবভিয়াসলি ওদের টানতে হবে খুঞ্জেরাব পাস দিয়ে, গিলগিট বালতিস্তান পিওকে দিয়ে টানতেই হবে, আর কোনো উপায় নেই। ওটাই আছে, কিন্তু ওটাতে কিন্তু লোকেদের সাধারণ ওই যারা লোকাল বাসিন্দা ওদের কোনো লাভ নেই। ওটা হচ্ছে ফর চায়না অ্যান্ড পাকিস্তান। ওইখানে লোকেলরা চাকরিও পায়নি। যে লেবার যেটা ব্যবহার করা হয়েছে বানাবার জন্য সেটা চাইনিজ লেবার, মানে ওখানকার সাধারণ যারা মানে তারা কোনো বেনিফিট পায় না, ওটার ওকে চাকরির বেনিফিটও পায় না। তাই বলে ওইখানে কোনো কম্প্যারিজনই নেই, কোনো হেলথ ফ্যাসিলিটিস নেই, কোনো এমপ্লয়মেন্ট অপরচুনিটিস নেই। তাই বলেই তো আমি বললাম মেন স্টে অফ দ্যাট পার্টিকুলার ইকোনমি হচ্ছে রেমিটেন্সেস। যারা কাজ করতে পারে সবল, তারা জায়গা ছেড়ে চলে যায়, তারা মিডল ইস্ট যায়, তারা ইউনাইটেড কিংডম যায়, সেখান থেকে রেমিটেন্সেস পাঠায়। তার মানে ধরুন দুটো অঞ্চলের মধ্যে শিক্ষা বা স্বাস্থ্য পরিষেবায় সেটারও কোনো মানে ধরুন কোনো কম্প্যারিজন হতেই পারে না। দেখুন এই ক্রস এলওসি ট্রেডটা পাকিস্তান গানস পাঠিয়ে, বন্দুক টন্দুক পাঠিয়ে, লুকিয়ে লুকিয়ে পাঠিয়ে বন্ধ করার চেষ্টা করলো, আর বন্ধ করে দিল। কেন? ওই বাস সার্ভিস যেটা যেত, মুজাফরাবাদ যেত, চাক্কাদিবাগ যেত, ওরা বন্ধ কেন করলো? কারণ জানাজানি হয়ে যাচ্ছিল ওরা যেটা প্রপাগ্যান্ডা চালিয়েছিল অ্যাবাউট জম্মু অ্যান্ড কাশ্মীর, ওটা মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। ওদের লোকেরা এখানে এসে দেখছে, মানে কি বলেছিল, তোমরা নমাজ পড়তে পারবে না, মুসলমানদের কাটাকাটি হয়, এই হয় ওই হয়। যে একদিন দেখবে, একদিন ওখানে ঘুরে বেড়াবে, ওরা তো জানবে সব মিথ্যে কথা বলছে। আর দেখুন, ধর্ম আমার আলাদা হতে পারে, আমি একই ভাষা বলি, তো আমি এখানে এসে আমি আমার মাতৃভাষায় লোকেদের সঙ্গে কথা বলছি, আর দেখছি ওর সম্বন্ধে যা বলা হয়েছিল তো সম্পূর্ণ ভুল। আমার আত্মীয়রাও বলছে তুমি যা শুনেছো সম্পূর্ণ ভুল, একবার দেখো তো। আর ভারতীয় আত্মীয়রা যখন পিওকে যাচ্ছে, ওরা তো দেখতে পাচ্ছি তার কাছে কিছুই নেই, কিচ্ছু নেই ওদের কাছে। আমার ছেলেমেয়েরা কলেজ যেতে পারে, আমার ছেলেরা আমার সরকারি স্কুল যেতে পারে, আমার
ওদের পড়াতে কোনো খরচাই লাগছে না, আমার একটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার আছে, সব কিছু আছে, ওদের কাছে কিছুই নেই। এই প্রপাগ্যান্ডা যেভাবে ধ্বংস হচ্ছিল আর এখনও ধ্বংস হচ্ছে, সেটাতে নতুন ডেভেলপমেন্ট হচ্ছে একটা বিশাল সমাবেশে দাঁড়িয়ে কেউ বলতে পারে আমি পাকিস্তানি নই। এটা একটা নতুন ডেভেলপমেন্ট, এটা হতে সময় লেগেছে, কিন্তু এটা এই জন্যে হয়েছে কারণ ওই পাকিস্তানের পুরনো প্রপাগ্যান্ডাটা ওটা ধ্বংস হয়ে গেছে। আমি যদি একটু জম্মু কাশ্মীরের দিকে তাকাই, ট্যুরিজম বাদ দিয়ে এখানে শিক্ষা, স্বাস্থ্য বা যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থান, এই বিষয়গুলো কি অবস্থায় রয়েছে? আচ্ছা, যদি সোশ্যাল ইন্ডিকেটার্স নেওয়া যায়, হেলথ, এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার, জম্মু কাশ্মীর কনসিস্টেন্টলি নাম্বার 1 কিংবা নাম্বার 2-তে থাকে ইন দ্য র্যাঙ্কিং অফ ইন্ডিয়ান স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। কারণ এইখানে কেন্দ্রীয় সরকার সাহায্য নিয়ে রাজ্য সরকার কিংবা ইউটি সরকার কলেজেস, স্কুলস সব জায়গায় গঠন করেছে। তাই বলে অ্যাক্সেস টু হেলথ, অ্যাক্সেস টু এডুকেশন আছে। কোয়ালিটি অফ এডুকেশন নিয়ে আপনি কিছু কথা বলতে পারেন, কোয়ালিটি অফ হেলথ নিয়ে কথা বলতে পারেন, কিন্তু সেটা সব রাজ্যেই আপনি কোয়ালিটি নিয়ে কথা বলতে পারেন, কিন্তু অ্যাক্সেস টু এডুকেশন আছে। এমপ্লয়মেন্ট যেখানে, ওইখানে একটা সমস্যাটা কি আমি বলেছি আপনাকে, প্রাইভেট সেক্টর যতটা ডাইনামিক হওয়ার কথা ছিল অতটা নেই। অপরচুনিটিস আছে। এখন সরকার কি চেষ্টা করছে, লোকেদের বলছে সরকারি চাকরি খুঁজো না, আমি আপনাদের অ্যাসিস্ট্যান্স দিচ্ছি, লোনস দিচ্ছি, বাবা তোমরা নিজেরাই একটা বিজনেস করো আর অন্যদের চাকরি দাও। আর আস্তে আস্তে লোকেরা ওইদিকে যাচ্ছে। এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, আমি বলবো এমপ্লয়মেন্ট অপরচুনিটি যত করা উচিত ছিল অতটা করেনি, কারণ পলিসি মেকিং আর এক্সিকিউশনে একটা প্রবলেম ছিল, ওটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। কারণ একটা জিনিস যেটা বেঁধে রেখেছিল হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। হিমাচলের সঙ্গে যদি কম্পেয়ার করে, হিমাচলের ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো, পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার আর রোড ইনফ্রাস্ট্রাকচার। জম্মু কাশ্মীরে পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার আর রোড ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম ছিল, তাই বলে প্রাইভেট ইনভেস্টমেন্ট ঢুকতে পারতো না, কিন্তু এখন ওটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আর অ্যাজ এ রেজাল্ট অফ উইচ ওই ইনভেস্টমেন্টও আসবে, লোকেরাও আস্তে আস্তে শুরু করে দিয়েছে। এমপ্লয়মেন্ট অপরচুনিটিস জম্মু কাশ্মীরে আছে, আরও হতে পারত, কিন্তু যেই ভয়াবহ অবস্থা যেটা পিওজেকেতে আছে সেই অবস্থা নেই। যদি ধরুন আমি পিওজেকে এবং জম্মু কাশ্মীরের যদি প্রশাসনিক পরিকাঠামো নিয়ে আলোচনা করি, দুটোর কি সেম নাকি না দুটো সম্পূর্ণ আলাদা? সম্পূর্ণ আলাদা। দ্য সাপোজ সো কল্ড আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীর, একটা গভর্নমেন্ট তো আছে, কিন্তু ওদের প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট রিপোর্ট করে একটা অফিসিয়াল আছে, সেই এই এজেন্সির নাম যেটা ইসলামাবাদে বসে, ওটার অ্যাক্রোনিম হচ্ছে কানা। আমি পুরো ফর্মটা ভুলে গেছি, কিন্তু আর পিওজেকে লোকেরাও বলে ওই এজেন্সি সত্যি কানা, হ্যাঁ, অন্ধ। ওই পার্লামেন্ট আর ওই প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার প্র্যাকটিক্যালি কোনো পাওয়ার্স নেই, ওই এজেন্সির ব্যুরোক্র্যাটরা যা বলে ওদের তাই করতে হয়। তার মানে পাকিস্তান বেসিক্যালি তাদের আর্মি দিয়েই চলে আর কি, সেনা প্রধানদের নিয়ে, আর্মি আর ব্যুরোক্রেসি নিয়েই চলে। আর্মি সিকিউরিটি অ্যাসপেক্টটা দেখে আর ওরা বাকি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসপেক্ট দেখে। কোনো ডেভেলপমেন্টাল এজেন্ডা নেই, কোনো ডেভেলপমেন্টাল এজেন্ডা নেই। কারণ যদি থাকতো তাহলে জম্মু কাশ্মীরে, মানে জম্মুতে যেই ফ্যাসিলিটিস, জিওগ্রাফিক কন্ডিশন আছে ওটা পিওজেকেতেই আছে, কিন্তু জম্মুতে যতটা অ্যাগ্রিকালচারই আগে বেরোতে পেরেছে এরা করতে পারেনি। কেন পারেনি? কারণ ওটাতে কোনো ইনভেস্টমেন্ট কিংবা এফোর্ট হয়নি। তাই বলে ট্যুরিজম কিছু নেই, শিল্প কিছু নেই, আর অ্যাগ্রিকালচারও কিছু নেই। সেই কারণেই কি ধরুন ওখানকার যুব সম্প্রদায় মানে টেররিজমের দিকে, মানে টেররিজম একটা শিল্প করে তৈরি করে ফেলেছে, একটা শিল্প। টেররিস্ট যারা আসে জম্মু কাশ্মীরে, পিওজেকেতে টেররিস্ট ক্যাম্প আছে, কিন্তু বেশিরভাগ টেররিস্ট পিওজেকের নয়, বেশিরভাগ টেররিস্ট পাঞ্জাব থেকে কিংবা এই খাইবার পাখতুনখোয়া, যেটাকে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার পোস্ট, সেখান থেকে যত সব ফ্রাস্ট্রেটেড লোকের তাদের পাঠানো হয়। পিওজেকের লোকেরা অত বোকা না, এক সময় ওরা বোকা হতো, এখন ওরা অত বোকা নয়। তাই বলে টেররিস্টও যখন লোকে ভারত বলে না এটা সম্পূর্ণ ইম্পোর্টেড জম্মু কাশ্মীরের কোনো বাসিন্দা, পাক অধিকৃত হোক কিংবা ভারতের হোক, ওরা কেউ টেররিজমে অংশগ্রহণ করছে না, খুবই কম অংশগ্রহণ করছে। বেশিরভাগ টেররিস্ট যারা আসছে তারা পাকিস্তানি পাঞ্জাব থেকে আসছে কিংবা খাইবার পাখতুনখোয়া থেকে আসছে, মাদ্রাসা থেকে আসছে। কিন্তু ধরুন খাইবার পাখতুনা তো মানে অনেক বেশি সমস্যা রয়েছে, মানে পাকিস্তানের তো নিজেই প্রত্যেকটা জায়গাতে ধরুন মানে প্রত্যেকটা জায়গা আছে। তাই বলে ওই সমস্যাটাকে
কিছু মানে টালার জন্যে ওরা সব জায়গায় ইসলামিক ফান্ডামেন্টালিজম বাড়িয়েছে। এটা বালুচিস্তানেও করেছে, খাইবার পাখতুনখোয়াতেও করেছে। তো কেন করেছে? 1950-1960 সময় যদি কেউ খাইবার পাখতুনখোয়া দেখতো, তখন একটা স্ট্রং রিজিনাল মুভমেন্ট ছিল, আর ওই মুভমেন্টটা সেকুলার মুভমেন্ট ছিল। আপনার মনে আছে খান আব্দুল গফর খান কংগ্রেসের সঙ্গে জড়িত ছিল, আর ইন্ডিপেন্ডেন্সের পরে, পার্টিশনের পরে খান আব্দুল গফর খানকে ওরা অ্যারেস্ট করেছিল, সাপ্রেস করার চেষ্টা করেছিল। কিন্তু ওর মুভমেন্টটা পার্টি আজকেও আছে, আর ওই মুভমেন্টটা লার্জলি সেকুলার ছিল। একটা সেকুলার মুভমেন্ট কী করে ধ্বংস করা যায়, সেটার জন্যে ওরা বালুচিস্তানে আর কেপিকেতে ওরা ইসলামিক ফান্ডামেন্টালিজম পুশ করার চেষ্টা করলো। আর যখন সোভিয়েতরা আফগানিস্তানে ঢোকে, তখন ওরা সাউদি পয়সাও পেতে শুরু করলো, সিআইএর পয়সাও পেতে শুরু করলো। তখন ওরা সফল হলো ওইখানে ইসলামিক ফান্ডামেন্টালিজম ঢোকাবার। আচ্ছা, বালুচিস্তান নিয়ে একটা কথা মানে শোনা যায়, এটা কি সত্যি, যেখানে বালোচরা নিজেদেরকে হিংলাজ মায়ের সন্তান বলে মানে অনেক বেশি তারা বলে আর কি? না, অতটা সত্যি নয়। তবে বালোচ মুসলমানও যদি হয়, ওরা অন্য ধর্মদের যেটা অনেক ইসলামিক সোসাইটিতে আছে, থুতু করার কিংবা কাফির মনে করার, ওরা তা করে না। বালুচদের মধ্যে আজকেও একটা কাস্টম আছে, যদি ওরা শপথ নিতে চায় তাহলে আগুনের উপরে নেয়। ওকে। হ্যাঁ, ওরা এখন তো ম্যাক্সিমাম বালুচ ওরা মুসলমান বটে, কিন্তু রিলিজিয়াস ডিভিশন বালুচের মধ্যে কোনোদিনও ছিল না। এটা পাকিস্তান ঢোকাবার চেষ্টা করেছে, আর সোভিয়েত ইনভেশন অফ আফগানিস্তানের পরে কিছুটা ওরা সাকসেসফুল হয়েছে। কিন্তু বালুচদের মধ্যে ওই ন্যাশনালিস্টিক রিজিনাল প্রাইডটা আরও বেশি। ওদের কাছে এই রিলিজিয়াস এই ফান্ডামেন্টালিজমটা সবসময় ব্যাকবার্নারে চলে যায় যখন এই রিজিনাল ফোর্সেসগুলো আগে যায়। ওকে। এই ধরুন চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, এটা অ্যাকচুয়ালি মানে এটার জন্য, এই করিডরটার জন্য অ্যাকচুয়ালি পিওজেকে কতটা ইম্পর্টেন্ট? পিওজেকে অতটা ইম্পর্টেন্ট নয়, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিলগিত বাল্টিস্তান, ওকে, জম্মু কাশ্মীর যেটা অংশ, যেটা লাদাখের অংশ, ওটা ইম্পর্টেন্ট। কারণ আদারওয়াইজ চায়না আর পাকিস্তানের কোনো বর্ডার থাকে না। তো ওই রাস্তাটা ওইখান থেকে ঢুকতেই হবে। তবে যখন আসে নিচে নাবে, দক্ষিণে নাবে, তখন পিওজেকে হয়ে নাবে, কারণ টেরেনটা অ্যালাউ করে। তাই বলে গিলগিত বাল্টিস্তান না, জম্মু কাশ্মীরের যে অংশটা গিলগিত বাল্টিস্তান, যেটাকে আমরা নর্দার্ন এরিয়াস বলতাম, তারা ওটা ইম্পর্টেন্ট, কারণ দ্যাট ইজ দি ওনলি লিঙ্ক। জম্মু কাশ্মীর ছাড়া পাকিস্তান আর চায়নার কোনো লিঙ্কই নেই। আচ্ছা, ধরুন চীন যখন কোনো জায়গায় মানে কারিগরি সহায়তা করে বা পার্টনার হয় কোনো প্রকল্পের, সেখানে তো একটা বড় ইনভেস্টমেন্টের একটা জায়গা থাকে। সেক্ষেত্রে এখানে যারা আপনি যেটা বললেন যে লেবার ক্লাস, সেটাও কিন্তু সেখানকার সাধারণ মানুষ পায়নি। এই বৈষম্যতাটা কেন হলো? না, এটা সব জায়গায় চায়না তাই করে। চায়না যখনই প্রজেক্টস করে, ওদের ওই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভসে, চাইনিজ ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট মানে চাইনিজ লেবার, সেটা পাকিস্তানের জন্য না, সব জায়গার জন্য। আমি এটা সেন্ট্রাল এশিয়াতেও দেখেছি, আমি আফ্রিকাতেও আমি শুনেছি, পড়েছি, ল্যাটিন আমেরিকাতেও শুনেছি, পড়েছি। চাইনিজ লেবার আর চাইনিজ ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট একসঙ্গে চলে, ওরা বাইরের লেবার ওরা ব্যবহারই করতে দেয়। মানে ধরুন এই যে বাংলাদেশের সাথে একটা প্রকল্পের কথা চলছে এবং বাংলাদেশ অনেক বেশি করে আশাবাদী যে তাহলে একটা ইনফ্রাস্ট্রাকচার আসবে, মানুষের কর্মসংস্থান হবে। ইনফ্রাস্ট্রাকচার তো আসবে, কর্মসংস্থান হবে, চাকরি পাবে না, চাকরি পাবে না। এই মুহূর্তে চাইনিজ ইকোনমি একটা স্লো ডাউন চলছে। চায়নায় এমপ্লয়মেন্ট অপরচুনিটিসে একটা প্রবলেম আছে। যা করবে চায়না, যদি চাইনিজ পয়সা ওখানে খাটায়, তাহলে চাইনিজ লেবার আসবে। বাংলাদেশ যদি এই আশায় থাকে কি প্রচুর বাংলাদেশি চাকরি পাবে, তাহলে বোধহয় সেটা ভুল। অনেক ধন্যবাদ দাদা, এই পুরো বিষয়টাকে এত সুন্দর করে বোঝানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার। এমনই জিওপলিটিক্যাল আলোচনা শোনার জন্য নজর থাকুক জিও পালস টিভি পডকাস্টে।